আপনার ফোন কেনার বাজেট যদি হয় 10,000 টাকার নিচে, তাহলে বাংলাদেশে ভালো ফোন খুঁজে পাওয়া খুবই কঠিন। হাতে গোনা দুই একটা ফোন পাবেন, তার মধ্যে একটা হচ্ছে এইটা, নুবিয়া A56। এবং এটা ZTE এর একটা সাব ব্র্যান্ড। নুবিয়া সম্পর্কে অলরেডি হয়তো বা আপনারা জানেন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ভালো মন্দ দিকগুলো তুলে ধরবো। এটাতে বেশ বড় একটা স্টোরেজ আছে, বড় ব্যাটারি, বড় ডিসপ্লে, সবকিছু মিলে আমার কাছে ইনিশিয়ালি কমপ্লিট একটা প্যাকেজ মনে হচ্ছে। বাট পুরো ভিডিওটা এক্সপ্লোর করলে আপনারা বুঝবেন যে আসলে এই ফোনটার মধ্যে কমতে কি আছে। চলুন শুরু করি। প্রথমে আমরা বক্স কন্টেন্ট দিয়ে স্টার্ট করতে চাই। রেড কালারের একটা সিম্পল বক্সের ভেতরে ফোনের পাশাপাশি আপনারা একটা কুইক স্টার্ট গাইড পেয়ে যাবেন। ZTE এর বাংলাদেশে যে কেয়ার সেন্টার আছে সেটা একটা লিস্ট পাবেন, সিম ইজেক্টর পিন, স্ক্রিন প্রোটেক্টর, পাশাপাশি টিপিক্যাল সিলিকন ট্রান্সপারেন্ট কেস, 10 ওয়াটের একটা চার্জার এবং USB A to C কেবল। ফোনটা হাতে নেওয়ার পরেই বেশ বাল্কি মনে হচ্ছিল, বড়সড় একটা ফোন, বক্সিয়ার শেপের, এবং এটার যে কালার সেটাকে বলছে ফ্লোটিং গোল্ড। গোল্ড ইয়েলোইশ টাইপের একটা টিন্ট দেয় এবং পেছনের দিকে গ্লিটার টাইপের দেওয়া হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, এটার আরেকটা ব্ল্যাক কালার ভেরিয়েন্টও আছে যেটার নাম হচ্ছে সেলেস্টিয়াল ব্ল্যাক। আর ব্যাকপার্টটা গ্লসি, ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস কিছুটা অ্যাট্রাক্ট করে, তবে খুব একটা বেশি ভিজিবল না। খুব কেয়ারফুলি না দেখলে একদমই বুঝে যাবে না। উপরের দিকে ক্যামেরা হাউসটা স্কোয়ার শেপের, 4টা ক্যামেরার ডিজাইন দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা 2টা। আর এই ফোনটা আপাতমস্তক প্লাস্টিকের তৈরি, তবে হাতে নিলে সেরকম চিপ ফিল হয় না, মানে 10,000 টাকার নিচের ফোনের মতো মনে হয় না। স্পেশালি পেছনে গ্লাস থাকার কারণে হাতে ধরার পরে কিছুটা দামি দামি ফিল হয়। আর এই ফোনটার ডান পাশে রেড কালারের অ্যাকসেন্টে একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে। রেড কালারের অ্যাকসেন্ট আরেকটা জায়গাতে আছে, ক্যামেরা হাউসে AI লেখা, সেটাও রেড কালারের। বাই দ্য ওয়ে, পাওয়ার বাটনটার উপরে কিন্তু একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে, যেটা মোটামুটি ফাস্ট আনলক হয় এবং টাচ করার সাথে সাথে স্ক্রিনে আলোটা জ্বলে ওঠে। কোনো ধরনের অ্যানিমেশন নাই, যার ফলে বেশ স্ন্যাপি ফিল হয়। বাম পাশে সিম কার্ড ট্রে আছে, যেখানে 2টা সিমের পাশাপাশি আপনারা স্টোরেজ এক্সপানশনের স্লটও পেয়ে যাবেন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা উপরের দিকে নাই। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার আছে। এই স্পিকারটা প্রাইস বিবেচনায় ডিসেন্ট ছিল, মোটামুটি লাউড, সাউন্ডে ক্ল্যারিটি আছে, একেবারে এক্সেপশনাল লেভেলে সাউন্ড না হলেও প্রাইস বিবেচনায় আমি স্যাটিসফাইড। ডিসপ্লে সেকশনে যাওয়ার আগে ফোনটা ইউজ করার সময় কেমন ফিল হচ্ছিল সেটা আপনাদেরকে একটু বলি। এটা 193 গ্রাম ওজনের, 8.2 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস, এবং মোটামুটি বাল্কি সাইজের একটা ফোন। সো এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম হবে, দুই হাতে ইউজ করলে বেশি কমফোর্টেবল ফিল করবেন। তবে খুব একটা বেশি ভারী লাগছিল না এবং ওয়েট ডিস্ট্রিবিউশনের ঠিকঠাক ছিল। এবার চলুন ডিসপ্লেটার দিকে একটু তাকাই। এই ফোনটাতে 6.75 ইঞ্চ HD+ রেজুলেশনের একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেটাতে 90 হার্টজ রিফ্রেশ রেট আছে, এবং ডিসপ্লেটার উপরের দিকে ইউ শেপের একটা ওয়াটার ড্রপ নচ আছে। ডিসপ্লেটার ডানে বামে মিডিয়াম লেভেলের বেজেল আছে এবং নিচের দিকে চিনটা বেশ বড় সড়ো, যেটা এই বাজেটে মানানসই। টাচ রেসপন্স খুবই ভালো ছিল, 90 হার্টজ হওয়ার কারণে কিছুটা স্মুথ ফিল আমরা পাচ্ছিলাম স্ক্রোলিং এর সময় স্পেশালি। সেই সাথে ব্রাইটনেসটাও ওকে ছিল, 500 নিট ছিল এটা ব্রাইটনেস, প্রাইস বিবেচনায় ঠিকঠাক। ডিরেক্ট সানলাইটে গিয়ে ইউজ করলে কিছুটা প্রবলেম ফেস করবেন, এছাড়া শ্যাডো কিংবা ইনডোর এরিয়াতে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। আর এই বড় সড়ো ডিসপ্লেটাতে 720p রেজুলেশন থাকার ফলে আমরা যখনই কন্টেন্ট দেখছিলাম, কাছে থেকে দেখলে কিছুটা পিক্সেলেশন আমরা খেয়াল করছিলাম, আর ইউটিউবে ভিডিও দেখার সময় ম্যাক্স 720p এর অপশনটাই পাওয়া যাচ্ছিল। ওভারঅল বাজেট বিবেচনায় মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, তবে কালারগুলো কিছুটা ফ্ল্যাট মনে হচ্ছিল, আর একটু ভাইব্রেন্ট হলে দেখতে আরো সুন্দর লাগতো। এবার চলুন এই ফোনটার পারফরমেন্সের দিকে একটু নজর দিই। এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি 4 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 4GB র্যাম এই প্রাইসে এনাফ, সেই সাথে 128GB ইন্টারনাল স্টোরেজও কিন্তু বাংলাদেশের বাজারে এই প্রাইসে খুবই রেয়ার। হাতে গোনা দুই একটা ফোন হয়তো বা রেয়ারলি আপনারা পাবেন। সো স্টোরেজটা নিয়েও আমি হ্যাপি। এটা eMMC 5.1 স্টোরেজ। এই সুযোগে প্রাইসটা বলে দিই, এই ফোনের দাম হচ্ছে 9,499 টাকা, মানে 9,500 টাকা। আর এই ফোনটার ব্রেন হিসেবে ইউজ করা হয়েছে ইউনি এসওসির টাইগার 7200, যেটা Cortex A75 এবং Cortex A55 বেসড একটা অক্টা-কোর এসওসি। খুবই লো পাওয়ার্ড এবং বাজেট সেগমেন্টের একটা এসওসি বুঝাই যাচ্ছে। এই ধরনের টিপিক্যাল এসওসি এর আগেও আমরা বহুবার দেখেছি, সো পারফরমেন্স সম্পর্কে কিছুটা আইডিয়া হয়তো আপনাদের সবার আছে। তারপরেও আমরা স্ক্রিনে কিছু সিনথেটিক বেঞ্চমার্কে স্কোর দিয়ে দিচ্ছি, যেগুলো দেখি কিছুটা আইডিয়া আপনারা করতে পারবেন। বাট ডোন্ট ওয়ারি, আমরা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এই ফোনটাতে Android 15 আছে এবং এটার উপরে MyOS নামে একটা কাস্টম স্কিন আছে, যেটা বিয়ারলি কাস্টমাইজড। স্টক UI এর উপরে বেশ কিছু ফিচার জাস্ট অ্যাড করা হয়েছে এবং আইকনে কিছু ছোটখাটো পরিবর্তন করা হয়েছে। এখানে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাকে একসাথে মিলিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কারণ এই দুইটা আসলে একটা আরেকটার পরিপূরক। নাও, এই ধরনের বাজেট ফোনগুলোতে খুব একটা বেশি হেভি মাল্টিটাস্কিং এক্সপেক্ট করা উচিত না। এটার বেলায়ও সেম, একটা অ্যাপ করে বা 2-3টা অ্যাপ করে একসাথে ওপেন করে যদি ইউজ করেন, তাহলে ডিসেন্ট লেভেলের পারফরমেন্স আপনারা পাবেন। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এ খুবই স্ন্যাপি ফিলিং আপনি পাবেন। দ্যাটস বিকজ এই ফোনের অ্যানিমেশন একদমই লো করে রাখা হয়েছে, যে কারণে ওপেন করার সাথে সাথে ইনস্ট্যান্টলি স্ন্যাপ করে। বাট আপনি যখনই কয়েকটা অ্যাপ ওপেন করবেন, এরপরে কিছুটা ল্যাগ খেয়াল করবেন, ওপেন করতে গেলে কিছুটা আটকায়। ফর এক্সাম্পল, সেটিং এর সার্চে গিয়ে যদি আপনি কোনো স্পেসিফিক সেটিং সার্চ করতে যান, বেশ লম্বা সময়
সময় নিয়ে নেয় এটা সার্চ করে ওপেন করতে। সো এই ধরনের ফোনগুলোতে আসলে পারফরমেন্সে কিছুটা ল্যাকিং তো অবশ্যই থাকবে, বাট এটার যে ইউআইটা আছে সেটা আপনাকে কিছুটা স্ন্যাপিয়ার ফিল দেওয়ার চেষ্টা করে। আর 90 হার্টজ থাকার ফলে কিন্তু আপনি কিছুটা স্মুথ অ্যানিমেশনও পাবেন, যদিও অ্যানিমেশনের পরিমাণ খুবই সামান্য। আর গেমিং এর কথা বললে একদমই এন্ট্রি লেভেলের ফোন, সো বেসিক গেমগুলো খেলতে পারবেন। সাবওয়ে সার্ফার, আল্টোস অ্যাডভেঞ্চার, ক্যান্ডি ক্রাশ কিংবা ফ্রুট নিনজার মতো গেমগুলো খুব ইজিলি এটাতে খেলতে পারবেন, বাট এর চাইতে বেশি ডিমান্ডিং গেমগুলো এটাতে রিকমেন্ডেড থাকবে না। এইবার আসুন ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি। সো এই ফোনটার পেছনে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। বাকি যে ক্যামেরাগুলো আছে সেগুলো খুব একটা ইউজফুল না, এবং সামনের দিকে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরার ডে লাইটের ছবিগুলো ওকে কোয়ালিটি ছিল। আসলে এন্ট্রি লেভেলের একটা ফোন, সো খুব আহামরি ক্যামেরা কোয়ালিটি আমিও এক্সপেক্ট করি নাই। তবে কয়েকটা প্রবলেম আমি খেয়াল করেছি, যেমন কিছু কিছু ছবিতে এক্সপোজার ব্যালেন্সিং একটু প্রবলেম হচ্ছিল, হাইলাইটগুলো একটু বেশি ওভারব্লোন হয়ে যাচ্ছিল, সে সাথে মাঝে মধ্যে কন্ট্রাস্টের ঘাটতি থাকছিল, আবার কখনো কখনো কন্ট্রাস্ট একটু বেশি হয়ে যাচ্ছিল। তবে পোর্ট্রেট মোডে এনাফ কন্ট্রাস্ট ছিল, যদিও এজ ডিটেকশনে মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছিল কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হলে। তবে চালিয়ে নেওয়ার মতো ছবি আপনারা তুলতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল। প্রাইস বিবেচনায় ছবি ঠিকঠাক আছে, খুব বেশি কমপ্লেন করার মতো সুযোগ নেই। তবে কোয়ালিটিতে যদি কনসিস্টেন্সি থাকতো তাহলে খুব বেশি ভালো হতো। লাইক ওভার এক্সপোজ হইলেও সবসময় হোক, বা আন্ডার এক্সপোজ হলে সবসময় আন্ডার এক্সপোজ হোক, তাহলে হয়তো একটু টুইক করে তোলা যায়। বাট এক এক সময় এক এক রকমের ছবি আসছিল, যে কারণে আসলে কনসিস্টেন্সিটাকে আমি মিস করছিলাম। ভিডিওতে 1080 30 fps এর অপশন আছে, এভারেজ কোয়ালিটির ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন, কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন এটাতে নেই। আর ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনারা ওকে লেভেলের সেলফি তুলতে পারবেন। আবারও লাইট যদি ভালো থাকে তাহলে মোটামুটি মানের ছবি পাবেন। ছবিতে এনাফ ডিটেল থাকে কনসিডারিং দ্য প্রাইস। সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল ছবি আপনারা পাবেন। পোর্ট্রেট মোডেও ভালো মানের ছবি তুলতে পারবেন। এগেন সামনের ক্যামেরাতেও পোর্ট্রেট মোডে কন্ট্রাস্ট একটু বেশি ছিল, বাট রেগুলার মোডে কন্ট্রাস্টের পরিমাণটা একটু কম ছিল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটার নিজস্ব কোনো গ্যালারি অ্যাপ বা ফটোজ অ্যাপ নাই। গুগল ফটোজ যেটা সেটাই এটা ডিফল্ট ভাবে ইউজ করে, এবং আপনি যখন ক্যামেরার ইউআই থেকে ছবি ওপেন করবেন সেটাও গুগল ফটোজ দিয়ে ওপেন হবে। আবার আপনি আপনার গ্যালারি ব্রাউজ করতে গেলেও গুগল ফটোজ দিয়ে করতে হবে, যার ফলে গুগল ফটোজের যে এআই ফিচারগুলো আছে সেগুলো আপনারা এটাতে এনজয় করতে পারবেন। এআই ইরেজার, স্কাই রিপ্লেসমেন্ট থেকে শুরু করে আরো যত ভালো ভালো ফিচার আছে সেগুলো এটাতে এনজয় করতে পারবেন, যেটা ভালো একটা ব্যাপার। অলদো বেশিরভাগ ফোনেই আপনারা ইউজ করতে পারবেন যদি গুগল ফটোজ না মান। আর এই ফোনটার ব্যাটারি হচ্ছে 5000 mAh। যেহেতু এটা কিছুটা লো পাওয়ার কনজিউমিং ফোন, সো 1 থেকে 1.5 দিন আপনারা ইজিলি ব্যাকআপ পাবেন। আপনার ইউজ কেসের উপর ভ্যারি করবে ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপটা, বাট আমরা আমাদের মডারেট ইউসেজে 1.5 দিনের মতো ব্যাকআপ দেখছিলাম। আর ফোনটার বক্সের ভিতরে 10 ওয়াটের একটা চার্জার আছে, যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যাবে। এই বাজেটে এটা ঠিকঠাক আছে। এর বাইরে ফোনটাতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে, ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে নুবিয়া লিঙ্ক ফ্রি, যেটার মাধ্যমে নেটওয়ার্ক ছাড়াই আপনারা দুইটা নুবিয়া ফোনের মধ্যে কমিউনিকেট করতে পারবেন। সো খুব রুরাল এরিয়াতে বা রিমোট কোনো এরিয়াতে যদি যান যেখানে নেটওয়ার্ক নাই, কিংবা কখনো নেটওয়ার্ক আউটেজ হলে দুইটা নুবিয়া ফোনের মধ্যে আপনারা নেটওয়ার্ক ছাড়াই ব্লুটুথের মাধ্যমে চ্যাট এবং কল দুই পদ্ধতিতেই কমিউনিকেট করতে পারবেন। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো 9500 টাকায় ফোনটা খুবই ভালো ভ্যালু অফার করছে। শুধু একটাই কমপ্লেন, ডিসপ্লেতে যদি ইউ শেপের নচের জায়গায় একটা কাটআউট দেওয়া হতো তাহলে ফোনটাকে আরো বেশি প্রিমিয়াম ফিল হতো। এর বাইরে এটার বিল্ড কোয়ালিটি খুবই সলিড ছিল, ডিসপ্লেটা বড় সড়ো, সেই সাথে এটার ব্যাটারিও অনেক বড় এবং স্টোরেজটাও বেশ বড়। সো এই বিষয়গুলো কনসিডার করলে ডেফিনেটলি এই ফোনটা সাজেস্ট করা যায়, এবং এইটার যে পারফরমেন্স আছে সেটাও ডিসেন্ট বলবো আমি এই প্রাইসে। তো বাকি ডিসিশন আপনার, পুরো ভিডিও দেখে আপনি নিজে ডিসাইড করে নিন ফোনটা কিনবেন কিনা। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।